দুমাস ধরে ভাবির পিছনে লেগেছিলাম। বাচ্চাকে স্কুলে দিয়ে রাস্তায় বসে সময় পার করতেন। ফাঁক পেলে একটু শপিং করে আব্রু স্কুলের সামনে অপেক্ষা করাটাই তার রুটিন ছিল। কোনো একদিন টুকটাক শপিং এর জন্য দোকানে গিয়েছিলেন তিনি। সে দোকানের টপ রেটেড কাস্টমার আমি, তাই প্রায়োরিটি সার্ভিস থাকেই। অন্যদিকে ভাবিকে আমি তার আগে ১-২ বার দেখে হাই হ্যালো করলেও বাড়তি কথা হয়নি কখনোই। সেদিন ভাবি শপে ঘুরতে ঘুরতে একটা ব্যাগ এতটাই পছন্দ করেছেন যে কাউন্টারে কিছু টাকা অ্যাডভান্স করতে চাচ্ছেন যেন ব্যাগটা সেল না হয়। আগামী সপ্তাহে তিনি পুরো টাকা দিয়ে নিয়ে যাবেন। কিন্তু শপে তেমন নিয়ম নেই, তাই তারা অপারগতা প্রকাশ করল। আমার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি পছন্দ করছিলাম আমি। ব্যাপারটা দূরে দাঁড়িয়ে খেল করছিলাম। পরে কাউন্টারে যেয়ে বললাম, ভাবি টেনশন করেন না, ব্যাগটা আপনিই নেবেন। কত দাম? ৮,০০০ টাকা। আচ্ছা। শাড়ি আর ব্যাগটা প্যাক করে দিতে বলেছিলাম। মোট ৭,০০০ টাকা কার্ড পেমেন্ট করে বের হয়েছিলাম। ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুট করেই ব্যাগটা কেন কিনলেন? বললাম, আগে চলুন, আপনার স্কুলে দেরি হয়ে যাবে কিন্তু। আমি ওদিকেই যাব। যেতে যেতে বলছি। রাস্তায় বেরিয়ে ব্যাগ আর শাড়ি ২টা ব্যাগই তাকে দিয়ে বললাম, এগুলা আপনার ভাবি। কি বলছেন? না না, এটা কি করছেন? ভাবি, আপনি সময় করে ব্যাগের দামটা দিয়ে দিয়েন না হিও, আর শাড়িটা আমার তরফ থেকে ছোট্ট গিফট। না না করেও শেষমেশ তার হাতে দিয়ে আমি গাড়িতে তাকে স্কুলে লিফট দিলাম। গাড়িতেই বললেন, ভাই আপনার একটা ভিজিটিং কার্ড কখনোই দেননি? আর চাও হয়ে ওঠেনি। আমি হেসে উঠলাম, আমার কার্ড আপনার কোনো দরকারেই লাগবে না, তাই কখনো আমি নিজেও দেইনি। নামার আগে ভিজিটিং কার্ড নিলেন। আমি কাজে চলে গেলাম। সেদিন রাতেই নক করেছিলেন মেসেঞ্জারে। আমি প্রোফাইল ভালো করে দেখে বুঝলাম এটা সোমা ভাবি। একসেপ্ট করতে দেরি করিনি। প্রোফাইল ঘাঁটতে যেয়ে লক্ষ্য করলাম, ভাবির ফটোফেস বেশ মোহনীয়। ছবি তুলতে খুব পছন্দ করেন হয়তো। নানা ছবি দেখতে দেখতে আইডিয়া হলো, ভাবির ফিগারটা সেইরকম কামুকি। ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা, ফর্সা স্কিনে ক্রিমি একটা টোন আছে। ছবি দেখে বিশ্বাস করার উপায় নেই তার মেয়ে আছে, সে আবার ক্লাস 3-তে পড়েও। কেবল ভাবির নিতম্বের দিকে ভালো করে তাকালে বোঝা যায়। মেরিড লেডিদের নিতম্ব এমন স্ফীত আর ঢেউ খেলে। সেদিন রাতের সেই টুকরো টুকরো চ্যাট থেকে ২ মাসের ভিতর দারুণ বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। এমনকি বোঝাপড়াটা দুজনের খুবই দারুণ। দুজন দুজনকেই গভীরভাবে বিশ্বাস করতে শিখে গেছি ২ মাসে। আমাদের তেমন বন্ধুত্বটা কেবল আমি আর সোমা ভাবিই জানতেন। পৃথিবীর আর কেউ সেটা টেরও পায়নি কোনোদিন। অবশ্য ২ মাসের ভিতর ভাবির জন্য লাখ টাকা খরচ করে আস্থা অর্জনে কার্পণ্য করিনি। অনলাইনের আলাপচারিতায় কতশত গল্প, কাহিনী, প্রশ্ন, কৌতূহল, আকর্ষণ। আলাপচারিতা একসময় অন্যদিকে মোড় নেয়। ভাবি নিজেই জিজ্ঞেস করে বসেন, ভাই, আপনি রাতে যে এত আড্ডা দেন আমার সাথে, আপনার ম্যাডামকে টাইম দেন কখন? আমি একেবারে ফ্রি হয়ে যাওয়াতে জিজ্ঞেস করলাম, টাইম তো সারাদিনই দেয়, আলাদা করে আবার রাতেই টাইম দেব কেন? তিনি অবাক কণ্ঠে বললেন, সে কি? ম্যাডাম আপনাকে রাতে বিছানায় টাইম দেয় না? আমি বললাম, আজ ২ মাস ধরে ম্যাডাম তার মতো জীবন পার করছেন। আমি অসহায় হয়ে একা একাই কাটাচ্ছি। তার জেদের কাছে না পারি হারতে, না পারি জিততে। কি আর করার? ভাবি আহ্লাদি টোনে বললেন, ইসেস, দেখো তো, এমন স্বামীকে কেউ দূরে রাখে নাকি? তার উপর এমন ব্যক্তিত্ব আর গুডলুকিং পুরুষমানুষকে অবহেলা করা খুব বোকামি, ইসেস। খাওয়া দাওয়া না হয় টাকায় করলেন হোটেলে বা কাজের বুয়া দিয়ে চালিয়ে নিলেন, তাই না? কিন্তু কিছু প্রয়োজন তো আপনার লাগবেই, সেটার প্রতি আপনার ম্যাডাম এত বেকবর? কেমন করে থাকেন আপনি ভাই? ইসেস অনেক আজাবে যাচ্ছে। আহা, যদি আপনাকে কোনো কিছুতে হেল্প করতে পারতাম ভাই, আপনি এত উদার মনের মানুষ। সেই মানুষটা এত খারাপ সময়ের ভিতর দিন কাটাচ্ছে। ইসেস, আগে বলেননি কেন এসব? তাহলে এতদিনে একটা গার্লফ্রেন্ড তো জুটিয়ে দেবার চেষ্টা করতাম, দেখতেন ভাবি কিভাবে একেবারে সোজা হয়ে মিউ মিউ করে পায়ে পড়ত। ইস, ভাই আপনার আগে বলা উচিত ছিল। আচ্ছা, এখন তো জানলেন তাই না? বলে ভালোই করেছেন। আমি তো টেনশন করতাম আপনার ম্যাডাম আবার এই চ্যাটিং করা নিয়ে অশান্তি করেন কিনা। যাক, তাহলে বলেন দেখতে কেমন হওয়া চাই হবু গার্লফ্রেন্ড? বউয়ের অবর্তমানে একটা পুরুষের একজন নারীর সাহায্য সহযোগিতা অস্বীকারের উপায় নেই। আপনি বলেন কেমন হতে হবে আপনার হবু গার্লফ্রেন্ড? আমি ইচ্ছে করেই লিখলাম, আপনার মতো গর্জিয়াজ, টল, কার্ভি কোমর, আকর্ষণীয় বুক,
নেশাময় নিতম্বের অধিকারিণী হতে হবে, যেন তাকে দেখলেই আমার বিছানায় যেতে ইচ্ছে করে যখন তখন। মেসেজটা সিন করলেন ভাবি। বাট অনেক পরে রিপ্লাই দিলেন, বাবা এত কিছু লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছেন? আবার মুখস্থ করে মাথায় ঢুকিয়ে ফেলেছেন দেখি। আচ্ছা ভাই, তেমন কাউকে পেলে কানেক্ট করিয়ে দেব। আর এর মাঝে আপনার ম্যাডাম ফিরলে তো হলোই। তারপর সপ্তাহ খানেক ইচ্ছে করেই আর চ্যাট করিনি ভাবির সাথে। এর মাঝে একদিন স্কুলের সামনের কনফেকশনারিতে উনাকে আসতে বলেছিলাম একটা আর্জেন্ট ইস্যুতে কথা বলার ছলে। তিনি আসলে তার হাতে ছোট একটা প্যাকেট ধরিয়ে বললাম, এটা আমার হবু গার্লফ্রেন্ডের জন্য কিনেছি। আপনি বাসায় যেয়ে খুলে দেখেন তো। মেয়েদের পছন্দ বলে কথা। আমি কিনে রাখলাম আগেভাগেই। জিজ্ঞেস করলেন কি এটা ভাই? আমি উনাকে নিচের স্বরে বললাম, প্লিজ বাগে ভরেন এটা। বাসায় যেয়ে দেখবেন প্লিজ। আর হ্যাঁ, আপনার হাসব্যান্ড বিদেশ থেকে আসলে জানাবেন কিন্তু। ভাইকে আমার পছন্দের কিছু প্রোডাক্ট আনতে বলবো। আগেভাগেই টাকা পাঠিয়ে দেব, নতুবা আপনাকে দিয়ে দেব। ভাবি উত্তর দিলেন, গেল এখন আর আসছে না, ডিসেম্বরের দিকে আসবে হয়তো। সেদিন রাতেই ভাবি মেসেঞ্জারে নক করলেন। লিখলেন, এত দামি গয়না কিনেছেন কেন ভাই? ন্যূনতম 1.5 ভরি তো হবেই গলার চেইন আর আংটি মিলে। আপনার মনমতো গার্লফ্রেন্ড আগে তো পাই। তারপর না হয় ভাবা যাবে। গয়নাগুলা ভাই আপনি আপনার কাছেই রেখে দিয়েন। আমি কালকে নিয়ে আসব স্কুলের ওই কনফেকশনারিতে। এত ভারী আংটি মনে হয় 1 ভরির কাছাকাছি হবে। ইসেস, আপনার গার্লফ্রেন্ড হলে তো মেয়েরা খুশিতে লাফাবে। গার্লফ্রেন্ড জোটার আগেই এত আয়োজন, জুটে গেলে না কি করেন ভাই আপনি, হা হা হা। আপনার মতো বন্ধুসুলভ উপচেপড়া যৌবনের কাঙ্ক্ষিত কাউকে গার্লফ্রেন্ড হিসাবে পেলেই খুশি আমি। রিপ্লাই টেক্সট দিলাম। ভাবি সিন করলেন বাট রিপ্লাই দিলেন না। এমন সময় হিস্য করতে বাথরুমে গেলাম। ফিরে এসে দেখি ভাবি রিপ্লাই দিয়েছেন, আপনার কিংবা আমার কারো সংসারেই কোনোরকম উপস্থিতি আমাদের কারো কাছেই কাম্য নয়। তবে আপনি আপত্তি না করলে চেষ্টা করে দেখতে পারি ভাই। গার্লফ্রেন্ড হিসাবে আমাকে চলবে তো আপনার? আমি আকাশের চাঁদ হাত পাওয়ার মতো খুশিতে বাকবাকুম করছি। কিন্তু ব্যক্তিত্ব বজায় রাখতে মেসেজের রিপ্লাই দিচ্ছি না। ওদিকে ভাবি প্রশ্নবোধক চিহ্ন আর নানা চিন্তার ইমোজি দিয়ে যাচ্ছেন। আমি রিপ্লাই দিলাম, লক্ষ্মী গার্লফ্রেন্ড সবসময় বয়ফ্রেন্ডের কথা শুনে বুঝলেন। আপনি যদি আপনাকে আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড ভাবেন, তবে আগামীকাল স্কুলের সামনে বসে না থেকে আমার বাসায় এসে একটু রান্না বাড়া করে দিয়ে যাবেন। আমি গাড়িতে নিয়ে আসব। কোনো রিপ্লাই নাই। অনেক সময় বাদে ভাবি রিপ্লাই দিলেন, প্লিজ ভাই, আপনি গাড়ি নিয়ে আমাকে নিতে এসেন না। আপনার বাসাটা আমি চিনি অনেক আগে থেকেই। আপনার ঠিক নিচের ফ্ল্যাটেই আমার এক বান্ধবী থাকে। ওদের বাসায় প্রায় যাওয়া হতো আমার। ইদানিং যাওয়া হয় না। আমি আগামীকাল বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আপনার বিষয়টা ভেবে দেখব হয়তো। সেটা পজিটিভ হলে 8-3-0 ভিতর আপনার দরজায় আমার নক করার আওয়াজ পেতে পারেন। আজকের মতো গুড নাইট। মেসেজটি সিন করলাম আর সাথে সেটা রিমুভ করে দিলেন ভাবি। পুরো মেসেঞ্জারে আমাকে ব্লক করে দিলেন তখনই। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। তাকে ফোনে কল দিলাম, কেটে দিলেন। মেসেজ দিলাম, উত্তর এলো, প্লিজ বিরক্ত করবেন না ভাই। শুভরাত্রি। নিকশ কালো মেঘে মন ছেয়ে গেল। কয়েক পেগ হুইস্কি মারলাম টপাট। তারপর ইচ্ছে করেই একটা ভায়াগ্রা পিল গিলে নিলাম। আজ মাস্টারবেট করেই তবে ঘুমাবো। অনলাইনে পর্ন সাইটে ঢু মারছি, তখন টুং করে ফোনে মেসেজ এলো, ঘুমান বাই। আমার তখন কিসের ঘুম? বাট মদে নেশা চড়ে যাওয়ায় পর্ন না দেখেই কখন বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম জানি না। সকালে ঘুম ভাঙল ফোনে। ঠিক 7:05 বাজে। ফোন পিক করতেই ভাবির গলা, ভাই আল্লাহর ওয়াস্তে আপনার ফ্ল্যাটের দরজাটা খোলেন। কয়েকবার বেল দিলাম, কোনো আওয়াজ নাই, জলদি করেন লিজজেজ। লাফ দিয়ে উঠে দরজা খুলে দেখি ব্ল্যাক একটা শাড়ি পরে সোমা ভাবি আমার সামনে দাঁড়িয়ে। আমাকে ভেতরে ধাক্কা দিয়ে ঠেলে দিলেন, নিজে ঢুকে দরজা বন্ধ করে বললেন, ভয়ে আমার বুক কাঁপছিল জানেন ভাই। বাইচান্স আমার বান্ধবীর বাসার কেউ বের হলে কি হতো? আর আপনিও না? পরে পরে ঘুমাচ্ছেন। রাতে মাল টাল খেয়েছিলেন নাকি? বউ বা গার্লফ্রেন্ড এর অভাবে আপনারা তো আবার মদ নিয়ে পড়ে থাকেন। একটু বাদে নিজেই বললেন, বোতলটা টেবিল থেকে সরাননি পর্যন্ত। এমন করলে গার্লফ্রেন্ড ও থাকবে না দেখবেন। যান ফ্রেশ হয়ে নেন। 1-2টার ভিতর স্কুলে ফিরতে হবে কিন্তু ভাই। প্রিয় বন্ধুরা, আরও মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর পার্ট 2 আসবে।